ডি ব্রগলি প্রকল্প থেকে বোর্ডের কোয়ান্টাম শর্তটা প্রতিষ্ঠা করো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিভিআই কোশ্চেন ক্লাস 12 যারা আছে তাদের জন্য। বিজ্ঞানী ডি ব্রগলি যে প্রকল্পটা দিয়েছিলেন সেই প্রকল্পটা কি ছিল? বলেছিলেন যে যখন কোনো কণা গতিশীল অবস্থায় থাকে তখন ওই কণার সঙ্গে জড়িত একটা তরঙ্গ থাকে এবং ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে সেই ল্যামডার ভ্যালুটা ল্যামডা সমান h/mv। h/mv, যেখানে mvটা কি? mvটা হচ্ছে মোমেন্টাম মানে ভরবেগ। ভরবেগকে আমরা কি দিয়ে ডিনোট করি? না p দিয়ে ডিনোট করি। তাহলে mv এর পরিবর্তে অনেক সময় p লেখা হয়। তাহলে ল্যামডা সমান কত? h/p। এই হচ্ছে আমাদের ডি ব্রগলি প্রকল্পটা। তাহলে মনে করো নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ইলেকট্রন ঘুরছে। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে মানে ইলেকট্রন একটা গতিশীল কণা। তাহলে ইলেকট্রন যখন ঘুরবে তখন কি হবে? না ইলেকট্রন যদি ঘুরে তখন ওই ইলেকট্রনের সঙ্গে জড়িত একটা তরঙ্গ থাকবে। এটাই বলছে যখন কোনো কণা গতিশীল হয় তখন ওই কণার সঙ্গে জড়িত একটা তরঙ্গ থাকে। তাহলে ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে মানে ইলেকট্রন গতিশীল কণা, তাহলে ইলেকট্রনের সঙ্গে জড়িত একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। হ্যালো এভরিওয়ান, আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা ক্লাস 11 কেমিস্ট্রি, ক্লাস 12 নিট পরীক্ষা যারা দিচ্ছ তাদের জন্য একটা অঙ্কের ভিডিও। অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণু গঠন থেকে, এই পরমাণু গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার থেকে শর্টকাট পদ্ধতিতে কত রকমের অঙ্ক হয় সেই সমস্ত অঙ্কের নিয়ে একটা আজকের ভিডিও। এই শর্টকাট পদ্ধতিতে অঙ্ক করতে গেলে কতগুলো শর্ট থিওরি জানতে হবে একটু। এই ইকুয়েশনগুলো যদি জানো তারা তোমরা অঙ্কগুলো করতে পারবে। আমি এই ইকুয়েশনগুলোর মাধ্যমে সমস্ত অঙ্কগুলো আমি কল করে তোমাদেরকে দেখাবো। ফার্স্ট দেখো, প্রথম এই ইকুয়েশনগুলো কি কি আছে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, প্রত্যেকটা পয়েন্টে মনে রাখতে হবে। নাম্বার 1 যেটা, n তম কক্ষপথের ব্যাসার্ধ Rn সমান কত? 0.53 ইন্টু n স্কোয়ার বাই জেড। যেখানে nটা কি? nটা হচ্ছে নাম্বার অফ অরবিটাল, কক্ষপথের সংখ্যা। কত নম্বর কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, 1 না 2 না 3? জেড হচ্ছে কি? যে ইলেকট্রনটা ঘুরছে যে পরমাণু, সেই পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক। যদি হাইড্রোজেন হয় তাহলে জেড এর মানটা কত হবে? 1 হবে, কারণ হাইড্রোজেনের যে সংখ্যা সেটা হচ্ছে 1h1। তাহলে n তম কক্ষপথের ব্যাসার্ধ Rn সমান কত? 0.53 ইন্টু n স্কোয়ার বাই জেড। এত কি? অ্যাংস্ট্রম। কি চাইছে? ব্যাসার্ধ। তার একক কি? অ্যাংস্ট্রম, দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক। ব্যাস, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে n তম কক্ষপথে ইলেকট্রনের দ্রুতি। এই যে ইলেকট্রনটা ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, কত গতিবেগে ঘুরছে? এই গতিবেগটা হচ্ছে আমরা কি বলে? গতিবেগকে ভেলোসিটি বলা হয়, প্রথম অক্ষরে ভি। তাহলে যেহেতু n তম কক্ষপথের গতিবেগ তাহলে vn। তাহলে n তম কক্ষপথে ইলেকট্রনের দ্রুতি বা বেগ, সেটা vn সমান কত? না 2.19 ইন্টু 10⁶ z/n। তাহলে 2.19 ইন্টু 10⁶ z/n, যেখানে জেডটা কি? জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, পরমাণু ক্রমাঙ্ক, প্রোটন সংখ্যা। এনটা কি? নাম্বার অফ অরবিটাল, কক্ষপথের সংখ্যা। এত কি? যেহেতু কি চাইছে? না vn মানে গতিবেগ বা দ্রুতি চাইছে, তাহলে দ্রুতির একক কি? মিটার পার সেকেন্ড। এখন একটা জিনিস দেখো, এই যে 2.19 ইন্টু 10⁶, এটার পরিবর্তে কি লিখতে পারি? না c/137 তাহলে c/137 ইন্টু z/n, মানে এটার পরিবর্তে কি লিখতে পারি? c/137 মানে c/137 এটা লিখতে পারি। তাহলে c/137 z/n, যেখানে সেটা কি? সেটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট, আলোর গতিবেগ। আমরা জানি আলোর গতিবেগ কত? না 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই সি এর পরিবর্তে যদি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বসাই, বসিয়ে যদি 137 দিয়ে ডিভাইড করি, তাহলে কিন্তু এই মানটা চলে আসবে। ওই জন্য আমি ডাইরেক্ট লিখে দিয়েছি এটা। যেটা 3 নম্বরের দিকে চলে আসছি, সেটা হচ্ছে n তম কক্ষের মোট শক্তি। একটা ইলেকট্রন যে ঘুরছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে ইলেকট্রনের ঘোরার জন্য একটা শক্তি দরকার। সেই টোটাল এনার্জিটা কতটা? কত নম্বর কক্ষপথে এনার্জি কত? 1 নম্বর কক্ষপথে ঘুরতে গেলে ইলেকট্রনের এনার্জি কম লাগে, যে 2 এ ঘুরতে যায় এনার্জি বেশি, 3 হলে আরো বেশি। সেই n তম কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে, তাহলে ঘুরতে গেলে মোট কত শক্তি দরকার? সেটা হচ্ছে en। ই মানে কি? এনার্জি। n তম কক্ষপথে বলে en বলা হয়েছে। তাহলে en সমান কত? -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এইটা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, এখান থেকে কিন্তু এমসিকিউ আছে, এখান থেকে কোশ্চেন আছে এবং ম্যাথ, থিওরিক্যাল ম্যাথ যেটা। দেখো তাহলে en সমান কত? না -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, যেখানে জেডটা কি? জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক, আর এনটা হচ্ছে আমাদের নাম্বার অফ অরবিটাল, কক্ষপথের সংখ্যা। এত কি? এনার্জি চাইছে, তাহলে এত ইভি মানে ইলেকট্রন ভোল্ট। বিষয়টা ক্লিয়ার হলো? এই ফর্মুলাটাকে ধরে আমি
কয়েকটা অঙ্ক আমি এখানে করে রেখেছি যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন সালে এসেছে এরকম কিছু কোশ্চেন। দেখো প্রথম 1 নম্বর, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে Z=1। হাইড্রোজেন পরমাণু যার সংখ্যা কি 1H1, 1H1 নিচে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, সেটাকে আমরা Z দিয়ে ডিনোট করি। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি হয়, Z=1 মানে অ্যাটমিক নাম্বারটা হচ্ছে 1, পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা হচ্ছে 1। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষে মানে ফার্স্ট অরবিটালে N=1 মোট শক্তি কত, মানে 1 নম্বর কক্ষপথে একটা হাইড্রোজেন পরমাণু কটা ইলেকট্রন থাকে না, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 1H1, একটি ইলেকট্রন থাকে। তাহলে একটা ইলেকট্রন নিশ্চয়ই ফার্স্ট অরবিটালটায় থাকবে, প্রথম কক্ষপথে থাকবে। হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকলেও কিন্তু 7টা কক্ষপথ কিন্তু ওর জন্য অ্যাভেলেবেল আছে। যদি ইলেকট্রনটাকে এনার্জি সাপ্লাই করা হয় তাহলে কি হবে, ইলেকট্রনটা একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে চলে যাবে, ট্রান্সফার হবে। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে মনে করো ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথে আছে, মানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে আছে। এই 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতে গেলে কত পরিমাণ এনার্জি লাগবে, সেই এনার্জিটা যদি E1 হয় তাহলে কত হবে, -13.6 ইন্টু কি ছিল ফর্মুলা, Z²/N²। হাইড্রোজেনের ক্ষেত্রে Z এর মান কত না 1, Z এর মান 1, তাহলে 1 তার হোল স্কয়ার। যেহেতু ফার্স্ট অরবিটালে প্রথম কক্ষপথে, তাহলে N এর মানটাও কত 1, তাহলে কত পেলাম -13.6 ইলেকট্রন ভোল্ট। সেম সিস্টেম আরেকটা অঙ্ক এই ধরনের দিয়েছে যে হাইড্রোজেনের ক্ষেত্রে বুঝতে পারছো Z=1 দ্বিতীয় কক্ষে, মানে এই ইলেকট্রনটাকে যদি এনার্জি সাপ্লাই করা হয় তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনটা কি হবে, দ্বিতীয় কক্ষে চলে যাবে। বলছি এই 2 নম্বর কক্ষপথে মানে N=2 তে যদি থাকে ইলেকট্রনটা, তাহলে সেই কক্ষপথে ঘুরতে কত পরিমাণ এনার্জি লাগবে, সেটা হচ্ছে E2। E2 সমান কত, -13.6 ইন্টু Z²। হাইড্রোজেনের ক্ষেত্রে Z এর মান কত 1, 1ই থাকে, তাহলে 1 বাই কত না N²। N মানে কি 2 নম্বর কক্ষপথে ঘুরতে গেলে কতটা এনার্জি লাগবে, তাহলে এর পরিবর্তে 2 লিখে দিয়েছি, 2 তার হোল স্কয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত হবে, -3.4 এত ইলেকট্রন ভোল্ট। ওকে, ঠিক সেম সিস্টেম এই তিনটের মধ্যে কিন্তু একটা কোশ্চেন পাবে তোমরা, থাকে বেশিরভাগ ক্ষেত্রে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে হাইড্রোজেন, যেটা মানটা 1, বলছে হাইড্রোজেনে একটা ইলেকট্রন 3 নম্বর কক্ষপথে ঘুরছে। তাই 3 নম্বর কক্ষপথে ঘুরতে গেলে মানে N=3, এই 3 নম্বর কক্ষপথে ঘুরতে গেলে ওই ইলেকট্রনটা কত পরিমাণ এনার্জি লাগবে, সেই এনার্জিটাই দেখো। E3 সমান কত, -13.6 ইন্টু Z²/N²। হাইড্রোজেনের ক্ষেত্রে Z এর মান 1, তাহলে 1 তার হোল স্কয়ার বাই N। N মানে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, তাহলে কত পরিমাণ এনার্জি লাগবে সেটা, মানে 3 তার হোল স্কয়ার। যদি ক্যালকুলেশনটা করা যায় তাহলে -115 মানে 1.51 এত ইলেকট্রন ভোল্ট, 1.51 ইলেকট্রন ভোল্ট। বিষয়টা ক্লিয়ার হলো? আচ্ছা, এরপর পরের কোশ্চেন নেক্সট। তাহলে এই ধরনের তিনটে জিনিস কিন্তু একটু মুখস্থ রাখবে, যে হাইড্রোজেনের ক্ষেত্রে ফার্স্ট কক্ষপথে মানে প্রথম কক্ষপথে ঘুরতে গেলে টোটাল এনার্জি কত লাগে, দ্বিতীয় কক্ষে ঘুরতে গেলে টোটাল এনার্জি কত লাগে, 3 নম্বর কক্ষপথে ঘুরতে গেলে টোটাল এনার্জি কত লাগে, এগুলো কিন্তু ভিভিআই। নেক্সট যেটা সেটা হচ্ছে ইলেকট্রনের স্থিতিশক্তি, গতিশক্তি আর আমাদের মোট শক্তি, এই তিনটের মধ্যে একটা সম্পর্ক। আমরা জানি যে টোটাল এনার্জি এটা মিনস অ্যাডিশন অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, মানে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফলটাকে আমরা টোটাল এনার্জি হিসাবে দেখি। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রেও দেখতে পাবো একই রকম। বলছে কোনো একটা ইলেকট্রন তার স্থিতিশক্তি, মোট শক্তি, গতিশক্তির মধ্যে সম্পর্কটা কি। দেখো স্থিতিশক্তিকে আমরা কি দিয়ে ডিনোট করছি, ইউ দিয়ে। তাহলে স্থিতিশক্তি যদি ইউ হয়, মোট শক্তি টোটাল এনার্জি এটাকে কি ধরা হয়, ই ধরা হয়। টোটাল এনার্জিকে কি ধরা হয় না ই, তাহলে টোটাল এনার্জিকে ই ধরা হয়, আর স্থিতিশক্তিকে ইউ, আর গতিশক্তিকে যদি কে হয়, কারণ গতিশক্তিকে ইংলিশে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি কে, ওই জন্য গতিশক্তিকে কে ধরা হয়। তাহলে ইউ ই কে তিনটে মধ্যে সম্পর্কটা কি না, ইউ সমান 2 ই সমান 2 কে। স্থিতিশক্তি আর মোট শক্তির মধ্যে সম্পর্ক কি, স্থিতিশক্তি ইউ যদি হয় তাহলে ইউ সমান কত 2 ই, আর স্থিতিশক্তির সঙ্গে গতিশক্তির সম্পর্ক কি, ইউ সমান 2 কে। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে এই ফর্মুলাটা কি মনে রাখবে, ইউ সমান 2 ই সমান 2 কে, ব্যাস। ওকে, এবারে একটা এমসিকিউ আর একটা এসএকিউ, এই দুটো খুবই ইম্পর্টেন্ট ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য। দেখো বোর্ডের কোয়ান্টাম শর্তটা লিখো, 1 নম্বর কোশ্চেন যদি হয় তাহলে আমি যেমনটা লিখেছি ঠিক এমনটি লিখে দিবে, অন্য কিছু লেখার দরকার নেই। প্রথম কি লেখা আছে যে বোর্ডের কোয়ান্টাম শর্তটা লিখো, তাহলে অ্যান্সারটা কি লিখবে, n তম কক্ষে আবর্তনকালীন ইলেকট্রনের কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেই কৌণিক ভরবেগটা কত, ln সমান কত, mvr সমান nh/2π। যেহেতু n তম কক্ষপথে, এই n তম কক্ষপথে বলে এখানে vn আর rn করা আছে, ঠিক আছে। তাহলে ln সমান কত, mvn rn সমান nh/2π। তাহলে জাস্ট এটা লিখে দেবে যে n তম কক্ষপথে আবর্তনকারী ইলেকট্রনের কৌণিক ভরবেগ ln সমান কত, mvr = nh/2π, জাস্ট এটাই, আর কিছু নয়।
সেকেন্ড যেটা সেটা হচ্ছে এসএকিউ। এই এসএকিউটা একটু কিন্তু তোমার কিন্তু পরে পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেনটা কি না, ডিপ ব্রগলি যে প্রকল্প আছে সেই ডিপ ব্রগলি প্রকল্প থেকে বোর্ডের কোয়ান্টাম শর্তটা প্রতিষ্ঠা করে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিভিআই কোশ্চেন ক্লাস 12 যারা আছে তাদের জন্য। বিজ্ঞানী ডিপ ব্রগলি কি বলেছিলেন না, বিজ্ঞানী ডিপ ব্রগলি বলেছিলেন যে যখন কোনো কণা গতিশীল অবস্থায় থাকে তখন ওই কণার সঙ্গে জড়িত একটা তরঙ্গ থাকে। আরেকবার বলছি, বিজ্ঞানী ডিপ ব্রগলি যে প্রকল্পটা দিয়েছিলেন সেই প্রকল্পটা কি ছিল, বলেছিলেন যে যখন কোনো কণা গতিশীল অবস্থায় থাকে তখন ওই কণার সঙ্গে জড়িত একটা তরঙ্গ থাকে এবং ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে সেই ল্যামডার ভ্যালুটা ল্যামডা সমান h/mv। h/mv, যেখানে mvটা কি, mvটা হচ্ছে মোমেন্টাম মানে ভরবেগ। ভরবেগকে আমরা কি দিয়ে ডিনোট করি না পি দিয়ে ডিনোট করি, তাহলে mv এর পরিবর্তে অনেক সময় পি লেখা হয়, তাহলে ল্যামডা সমান কত h/p। এই হচ্ছে আমাদের ডিপ ব্রগলি প্রকল্পটা। তাহলে মনে করো নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ইলেকট্রন ঘুরছে, তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে মানে ইলেকট্রন একটা গতিশীল কণা। তাহলে ইলেকট্রন যখন ঘুরবে তখন কি হবে না, ইলেকট্রন যদি ঘোরে তখন ওই ইলেকট্রনের সঙ্গে জড়িত একটা তরঙ্গ থাকবে। এটাই বলছে যখন কোনো কণা গতিশীল হয় তখন ওই কণার সঙ্গে জড়িত একটা তরঙ্গ থাকে। তাহলে ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে মানে ইলেকট্রন গতিশীল কণা, তাহলে ইলেকট্রনের সঙ্গে জড়িত একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। সেই তরঙ্গ দৈর্ঘ্যটা দেখো যদি এইরকম আমি ধরি যে এইটা হচ্ছে ইলেকট্রনের একটা তরঙ্গ, মানে ইলেকট্রন ঘোরার ফলে যে তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে এটা। দেখো তরঙ্গ দৈর্ঘ্য মানে দুটো তরঙ্গ শীর্ষের মাঝের দূরত্বকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। দেখো এইটা হচ্ছে যদি একটা ওয়েভ হয় তাহলে এই একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ শীর্ষ, দুটো তরঙ্গ শীর্ষের মিডিল ডিস্টেন্স এটাকে আমরা ওয়েভ লেন্থ হিসাবে ধরি, এটাকে ল্যামডা দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ইলেকট্রন যখন মুভমেন্ট হচ্ছে তখন কি হবে, ইলেকট্রনের সঙ্গে জড়িত একটা তরঙ্গ থাকবে, সেই তরঙ্গটা আমি ডিনোট করেছি। তাহলে এই তরঙ্গটা, তাহলে এইটা তরঙ্গ শীর্ষ, এটা তরঙ্গ শীর্ষ, তাহলে এই মিডিল ডিস্টেন্স কি না এটা হচ্ছে একটা ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। এইরকম কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে তৈরি, মনে কর ইলেকট্রনটা যখন একবার পূর্ণ আবর্তন করে মানে একটা পরিধিকে পুরোটা অতিক্রম করে, অর্থাৎ সার্কামফারেন্সটা যখন ইলেকট্রনটা অতিক্রম করছে তখন পুরোটা কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করছে, ধরে নাও যে এনটা তৈরি করছে। দেখো সেটা আমি এখানে বলেছি যে ধরি এন তম কক্ষপথের ব্যাসার্ধ, মানে একটা ইলেকট্রন ঘুরছে, যে ইলেকট্রনটার ব্যাসার্ধ হচ্ছে মনে করো এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর, কত এন তম কক্ষপথে ঘুরছে, তাহলে এন তম কক্ষপথে যেহেতু ঘুরছে তাহলে এইটার ব্যাস আর এন হবে। বিষয়টা ক্লিয়ার? ধরি এন তম কক্ষপথে, এটা কত নম্বর কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে আমি জানি না, ধরি এন তম কক্ষপথে, কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর, এবং ওই কক্ষপথে ইলেকট্রনটা দ্রুতি মানে এই কক্ষপথে ইলেকট্রনটা যে ঘুরছে সেই ইলেকট্রনটা দ্রুতি মানে কোন দিকে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই ইলেকট্রনটা দ্রুতি ধরা হয়েছে ভি। মনে করো ইলেকট্রনটা ঘোরার ফলে যে ইলেকট্রনটার সঙ্গে জড়িত যে তরঙ্গ সৃষ্টি করছে সেই তরঙ্গের একটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। এরকম একবার পূর্ণ আবর্তনের ফলে মোট কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করছে এনটা, তাহলে এনটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করছে। তাহলে একটির তরঙ্গ দৈর্ঘ্য কত, একটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে এনটার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এন ল্যামডা। দেখো বিষয়টা বোঝা গেল? তাহলে একটা যদি ল্যামডা হয় তাহলে এরকম এনটা তৈরি করেছে একবার পূর্ণ আবর্তনের ফলে, তাহলে এনটার কথা হবে না এন ল্যামডা। এই এন ল্যামডাটা কি অ্যাকচুয়ালি না পুরো সার্কামফারেন্সটার দৈর্ঘ্য, অর্থাৎ পুরো পরিধিটার দৈর্ঘ্য। তাহলে আমি লিখতে পারি যে এন ল্যামডাটা অ্যাকচুয়ালি কি না 2πr সমান এন ল্যামডা, এটা লিখতে পারি, সেটা এখানে করা হয়েছে 2πr সমান এন ল্যামডা। তাহলে এটাই করা হয়েছে। দেখো ডিপ ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে আমি লিখতে পারি 2πr সমান এন ল্যামডা। এখান থেকে আমি কি করছি না ল্যামডার ভ্যালু বার করছি। তাহলে 2πr সমান এন ল্যামডা যদি হয় তাহলে ল্যামডা সমান কত না 2πr/n, নাম্বার 1 ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশনটা কি, ডিপ ব্রগলি প্রকল্পের মূল বিষয়টা কি ছিল, যখন কোনো কণা গতিশীল অবস্থায় থাকে তখন ওই কণার সঙ্গে জড়িত একটা তরঙ্গ থাকে এবং সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, বিজ্ঞানী ডিপ ব্রগলি বলছে এই ল্যামডার ভ্যালু কত না ল্যামডা সমান h/mv। সেটা আমাদের বিজ্ঞানী ডিপ ব্রগলি বলছে ল্যামডা সমান কত h/mv। আবার আমি এখান থেকে বার করলাম ল্যামডা সমান কত 2πr/n। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দুটোই কিন্তু ল্যামডার ভ্যালু, তাহলে 1 আর 2কে আমি সমান করছি। তাহলে আমি 1 আর 2 সমান করে কি পাচ্ছি
দেখো ল্যামডা সমান কত, 2πr/n। আবার ল্যামডা সমান ডি ব্রগলি প্রকল্প থেকে যেটা পাচ্ছি সেখানে ল্যামডা সমান কত, ল্যামডা সমান h/mv। তাহলে আমি লিখতে পারি 2πr/n সমান h/mv। এই যে পাচ্ছি এখানটা, এখান থেকে আমি দেখো কোনাকুনি আমি মাল্টিপ্লাই করছি করে কি পেলাম, যে mvr সমান nh/2 পেলাম না। এই যে mvr সমান nh/2 যে সমীকরণটা পেলাম, এটাই তো আমাদের বোর্ডের কোয়ান্টাম শর্ত। কারণ বোর্ডের কোয়ান্টাম যে শর্তের মূল ইকুয়েশনটা কি ছিল না, সেটাই তো এটা ছিল মূল ইকুয়েশনটা, ln এটা সমান কত, m v vn rn সমান nh/2। তাহলে এটাই হচ্ছে কোথা থেকে পেলাম, ডি ব্রগলি প্রকল্প থেকে পেলাম এটা। তাহলে এটা হচ্ছে বোর্ডের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা হলো ডি ব্রগলি প্রকল্প থেকে। এবার যেগুলো আসবো সেগুলো হচ্ছে অঙ্ক, নিউমেরিক্যাল প্রবলেম। এখান থেকে কি কি পড়ে সেই টাইপের নিউমেরিক্যাল প্রবলেমের দিকে আমি এবার যাব। তাহলে এই দুটো, এই এসএকিউটা খুবই ইম্পর্টেন্ট, যে ডি ব্রগলি প্রকল্প থেকে বোর্ডের কোয়ান্টাম শর্তটা প্রতিষ্ঠা করো। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা এসএকিউ। আর একটা এমসিকিউ যেটা তোমরা বুঝতে পারছো পরে প্রায় টেস্ট পেপার খুঁজলে পাবে, বোর্ডের কোয়ান্টাম শর্তটা লিখো। ঠিক আছে।